ওকে, আমরা লাস্ট ক্লাসে সম্ভবত ফায়ার ডিমান্ড এবং ফায়ার হাইড্রেন্ট এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। আমাদের এখানে ফায়ারে জব করে একটা ছেলে, কে যেন নাম ভুলে গেছে, আমান আমান উল্লাহ সম্ভবত। আমরা আমানুল্লাহ আসে না এখনো। ফায়ার ডিমান্ড এবং ফায়ার হাইড্রেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। ফায়ার ডিমান্ডের টিপিক্যাল স্টেজ আপনাদের দেখানো হয়েছে। তারপরে একটা আইডিয়াল ফায়ার হাইড্রেন্টের জন্য কি কি থাকা উচিত, একটা আইডিয়াল ফায়ার হাইড্রেন্টের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, এগুলো আমরা ডিসকাস করছি। আজকে আমরা ডিসকাস করি মেথডস অফ পপুলেশন এস্টিমেশন। আমরা এই যে ফায়ার ডিমান্ডের কথা বলতেছি, ফায়ার ডিমান্ড কার সাথে কানেক্টেড? ফায়ার ডিমান্ড কানেক্টেড হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ পপুলেশনের উপর, মানে অ্যামাউন্ট অফ পপুলেশনের সাথে কানেক্টেড। এখন আমাদের কোন একটা কমিউনিটির যদি পপুলেশন নাম্বার, তারপরে হচ্ছে করেসপন্ডিং বিল্ডিং নাম্বার এবং আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো যদি বেশি হয়, অটোমেটিক্যালি আমাদের ফায়ার ডিমান্ড বা অন্যান্য যে ডিমান্ডগুলো আছে সেগুলো বেড়ে যাবে। কারণ আমাদের সবকিছুই ডিপেন্ড করতেছে আপনার নাম্বার অফ পপুলেশনের উপরে। তো আমরা একটা কমিউনিটিতে স্পেশালি যখন ফায়ার ডিমান্ড বা ফায়ার হাইড্রেন্ট ডিজাইন করবো, তখন ওই কমিউনিটির পপুলেশন বা সিটিজেন নাম্বারটা আমাদের ধারণা রাখতে হবে। এবং আমি আজকে একটা ফায়ার ডিমান্ড লাগালাম, এমন না যে এটা আমি আরো 2 বছর পরে বা প্রতি বছরই লাগাবো, তাই না? তাহলে একটা ফায়ার ডিমান্ডের একটা হয়তো বা ডিজাইন লাইফ থাকতে আমাদের, এটা 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক। তাহলে আমি আজকে একটা ফায়ার হাইড্রেন্ট লাগাচ্ছি, এটা যেন আফটার ডিজাইন লাইফ, দ্যাট ইজ আফটার 20 ইয়ার্স আর আফটার 15 ইয়ার্স এই যেন সার্ভিস দিতে পারে, সেই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। তো কখন মাথায় রাখবো? যেমন এখন ধরেন আমাদের পপুলেশন আছে ধরেন 10 লাখ, এখন 15 বছর আমি যে টিকাইতে যাচ্ছি, 15 বছর পরে পপুলেশন 10 লাখ থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তাহলে যে পপুলেশনটা হবে, সেই পপুলেশনটাকেও আমাদের গণনায় আনতে হবে, ওইটা এনে তারপর ডিজাইন ক্যাপাসিটি আমাদের বের করতে হবে। তো আমরা যদি পপুলেশন এস্টিমেট করতে চাই, পপুলেশন এস্টিমেট করার জন্য আমাদের যে মেথডগুলো আমরা ইউজ করি, মোটামুটি ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। যেমন আমাদের সবথেকে সহজ মেথড হচ্ছে যে আদর্শবাড়ি করা হয়, ওইখান থেকে আমাদের বের করা হয় হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত। মনে করি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার 2.48% বা 2.5%, ওটা ধরে মানে ওই যে কমিউনিটিতে আমরা ফায়ার হাইড্রেন্ট বা ফায়ার ডিমান্ড করতে যাচ্ছি বা পপুলেশন এস্টিমেশন করতে যাচ্ছি, ধরলাম যে 2.48% আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার, 2.48% কিংবা 2.50%, তাহলে ওইটাকে ইউনিফর্ম ধরে আমরা 10 বছর পপুলেশন কত বের করে ফেলতে পারি। ইকুয়েশন খুব সহজ। ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ মেথড, তারপর তোমার হচ্ছে ডিক্রিজিং গ্রোথ রেট মেথড, গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড, গ্রাফিক্যাল কম্পারিজন মেথড, এমপিরিক্যাল মেথড, ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা এস্টিমেট করতে পারি, লিস্ট স্কয়ার প্রবাবল মেথড, তারপর হচ্ছে তোমার ইনক্রিমেন্টেড ইনক্রিজ মেথড, জোনিং মেথড এবং রেশিও এন্ড কোরিলেশন মেথড। এর মধ্যে বেশ কয়েকটা মেথড আছে, মেথডগুলো নিয়ে ডিসকাস করি আমরা। যেমন ইউনিফর্ম গ্রোথ রেট মেথড, এটা কি আসলে? In this method, a constant increment of growth is added periodically. মাঝে মাঝে আমাদের যে গ্রোথটা আছে একটা কনস্ট্যান্ট, যেমন আমি একটু আগে বললাম যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার, আমরা যখন সাধারণ জ্ঞান পড়ি, তাই না, বলি যে 2.48% কিংবা 2.50%, এটা হচ্ছে তোমার একটা ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। তো এই মেথড একটা কনস্ট্যান্ট, এই যে সংখ্যাটা বলতেছি এটা ধরে নেওয়া হয়, তারপর আমরা যে বছরের জন্য জনসংখ্যা বের করতে চাই ওই বছরের সাপেক্ষে ইকুয়েশন বসাই দিতে হয়। If the population increased from 9,000 to 10,000 in a period of 5 years, যদি 5 বছরে আমরা যদি ধরে নিই যে গত 5 বছরে লাস্ট 5 ইয়ার্স আমাদের জনসংখ্যা 9,000 থেকে 10,000, তাহলে 1,000 জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। It would increase by an increment of 1,000 in the next 5 years. তাহলে পরবর্তী 5 বছরও একটা ইউনিফর্ম আমরা ধরে নিচ্ছি যে আগামী 5 বছরও সেটা কি হবে, আরো 1,000 বাড়বে। এটা হচ্ছে ইউনিফর্ম রেট মেথড।
This method is also known as arithmetical progression method. Next, uniform percentage method. In this method, a constant percentage of growth is assumed for equal period of time. For example, if the population increased from 1 lakh to 1 lakh 10,000 during the past decades, গত 10 বছরে যদি আমরা 1 লাখ থেকে 1 লাখ 10,000 হয়, মানে 10 বছরে 10,000 হয়, it would increase 10%. It would increase 10%, মানে 10% করে বাড়তেছে to নেক্সট ডিকেড, অর্থাৎ আগামী 10 বছরের পরে জনসংখ্যা হবে 1,21,000। তারপর আপনার 3 নম্বর মেথডটা হচ্ছে ডিক্রিজিং গ্রোথ রেট মেথড। This method is similar to the uniform percentage growth rate, but with an arbitrary assumption at decreasing rather than a constant rate of increase. তো আমরা জানি যে আসলে পৃথিবীতে অনেক কমিউনিটি আছে, অনেক সোসাইটি আছে। সব কমিউনিটি বা সব সোসাইটি তো আসলে হয় না, আপনার জনসংখ্যা ইনক্রিজ হয় না, কিছু কিছু সোসাইটিতে জনসংখ্যা ডিক্রিজ হয়, তাই না? তো সেটা তাদের জন্য ডিক্রিজিং গ্রোথ রেট মেথড। তারপর হচ্ছে গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড। In this method, the population time curve is extended into future date by eye estimation. আমাদের আই এস্টিমেশনের সাহায্যে আমাদের একটা কার্ভ থাকে, ওই কার্ভটা আমরা করি, আমরা যে বছরের জন্য জনসংখ্যা চাই ওই বছর পর্যন্ত এক্সটেন্ড করি, তারপর একটা রাফলি একটা জনসংখ্যা একটা অ্যাজাম্পশন করি যে হ্যাঁ এতটুকু হতে পারে, এরকম করে যদি বাড়তে থাকে সেটাকে কার্ভলিনিয়ার মেথড বলে। তারপরে গ্রাফিক্যাল কম্পারিজন মেথড। This method involves the extension of population time curve of the city under the study into the future based on a comparison with population time curve of similar cities. This method gives promise a reliable prediction as it is based on a logical study of the past and future condition. This method is also known as modified curvilinear method. তারপর আছে এম্পিরিক্যাল মেথড। আমাদের কাছে ফর্মুলা আছে, এম্পিরিক্যাল মেথড মানে হচ্ছে ফর্মুলা মেথড। ওই ফর্মুলা গিভেন একটা ফর্মুলা আছে, গিভেন ফর্মুলা আমরা যদি ডেটাগুলো বসাই দিই আমরা ওইখান থেকে আমরা ফিউচার পপুলেশন পেয়ে যাব। তাহলে আমরা যদি ফিউচার পপুলেশন এখানে দেখাই, এম্পিরিক্যাল মেথড বেশ কয়েকটা মেথড আছে। এখানে একটা মেথড হচ্ছে ফিউচার পপুলেশন PF is equals to PP প্রেজেন্ট পপুলেশন উইদিন ব্র্যাকেট 1 প্লাস r টু দি পাওয়ার n, চক্রবৃদ্ধি মূলের ফর্মুলার মতো আর কি। PM হচ্ছে ফিউচার পপুলেশন আর PP হচ্ছে তোমার প্রেজেন্ট পপুলেশন। এখানে R হচ্ছে তোমার গ্রোথ রেট, কি হারে বাড়তেছে, আর N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স টু বি কনসিডার, আমরা কত বছর কনসিডার করতে চাই এরকম। When the population date of the past decade are available, the average value of R can be calculated by R is equals to square root P2 by P1 minus 1, যেখানে P1 আর P2 হচ্ছে 2 days of n number of years, ঠিক আছে। পপুলেশন 2টা বছর পূর্বে, মনে করি আমরা 1990 সালের জন্য পপুলেশনের সংখ্যা জানা আছে, তাহলে এটা হচ্ছে আপনার P1, আর 2000 সালের জন্য আমাদের পপুলেশন জানা দরকার, এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে P2, মানে দুইটা পপুলেশন 2000 সাল, তাহলে P1 এবং P2 দুইটা ডেটের জন্য আমাদের পপুলেশন নাম্বার জানা আছে, ওইখান থেকে রেট আমরা বের করে দিতে পারবো। তারপর হচ্ছে লিস্ট স্কোয়ার প্রবাবল মেথড। ইন দিস মেথড the population time curve is assumed to be parabolic. Let the variables x and y denote respectively the year and the population during the year. The equation of the least square probable fitting curve, the data y is equals to a plus bx plus cx square. আমরা একটা দ্বিপদী বিস্তৃতির মতো আমরা লিস্ট স্কয়ার কার্ভ আছে, কার্ভের সাহায্যে আমরা এই একটা ইকুয়েশন ধরে নিই যেখানে abc হচ্ছে কনস্ট্যান্ট, আর আর x হচ্ছে যে আমাদের যেটা যাচ্ছে আর কি পপুলেশন, ইয়ার x হচ্ছে ইয়ার আর y হচ্ছে পপুলেশন। আবার বলতেছি ভেরিয়েবল x হচ্ছে তোমার বছর আর ভেরিয়েবল y হচ্ছে তোমার পপুলেশন আর abc হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো সামেশন অফ y যদি আমরা করি an প্লাস b সামেশন অফ x প্লাস c সামেশন অফ x স্কয়ার, সামেশন অফ xy যদি করি a, এটা লাগবে না আমাদের এই একটা ফর্মুলা হলেই হবে, এটা আমরা এমনিটি থেকে পেয়ে যাব। তারপর হচ্ছে
incremental increase method. This method combines the uniform growth rate and uniform percentage growth rate method. The population of each successive future decade is first worked out by arithmetic increase method and these values. The incremental average per decade is added. It thus combines both the methods and hence it gives satisfactory results. এছাড়া আছে জোনিং মেথড এবং রেশিও এন্ড কোরিলেশন মেথড। জোনিং মেথডটা কি? দিস ইজ রাদার দেন মডার্ন এন্ড মোস্ট ইউজফুল মেথড অফ পপুলেশন ফরকাস্ট। এটা মোটামুটি একটা মডার্ন মেথড পপুলেশন ফরকাস্টের জন্য, মানে পপুলেশনকে ফরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা আর কি, মানে ইন ফিউচার পপুলেশন কত হবে সেটা হচ্ছে পপুলেশন ফরকাস্ট। তো এই মেথডটা অনেকটা ইউজফুল ইন ফিউচার আমাদের পপুলেশন কত হবে সেটাকে ডিফাইন করার জন্য। In this method, the master plan of the city is prepared and it is divided into several zones. আমরা যে সিটির জন্য বা যে কমিউনিটির জন্য আমরা চাচ্ছি পপুলেশন এস্টিমেশন করতে, তার একটা মাস্টার প্ল্যান করা হয় এবং তাকে জোনিং এ ভাগ করা হয়, কয়েকটা জোনিং এ ভাগ করা হয়। তারপর হচ্ছে তোমার this city is allowed to develop in a definite way only. The provisions in the master plan control the character of the various zone, মানে আমরা যে জোনগুলো ভাগ করি জোন 1 জোন 2 জোন 3 এভাবে আমরা ওই জোনগুলোর কারেসপন্ডিং শুধু ওই জোনগুলোতে আমরা পপুলেশন এস্টিমেশন করতে পারি। এছাড়া আছে রেশিও এন্ড কোরিলেশন মেথড। আমরা কিছু দেখি, আপনার প্রবলেম দেখি। এটা হচ্ছে আপনার পোস্টলিং এর ফর্মুলা। পোস্টলিং এর ফর্মুলা অনুযায়ী f = 2.8 স্কয়ার রুট p, যেখানে f হচ্ছে নাম্বার অফ স্টিমুলাস ফায়ার স্ট্রিম আর p হচ্ছে পপুলেশন ইন থাউজেন্ড। আমাদের যদি কোন একটা কমিউনিটির আমরা যদি কোন একটা কমিউনিটির পপুলেশন জানি, তাহলে সেখানে কি পরিমাণে ফায়ার স্ট্রিম লাগতে পারে সেটা সিম্পল একদম ইউজার একটা ফর্মুলা হচ্ছে f = 2.8 স্কয়ার রুট p। তো একটা এই ফর্মুলা একটা দেখি আমরা, অ্যাপ্লিকেশন দেখি। ক্যালকুলেট দ্য টোটাল স্ট্রিম ফ্লো ইন গ্যালন পার মিটার, সরি গ্যালন পার মান্থ, মিনিট, সরি গ্যালন পার মিনিট ফর এ town having a population of 10,000. Assume that each stream will spray 250 gallon per minute on the fire simultaneously. তো এখানে আমাদের কতটুকু স্ট্রিম ফ্লো লাগবে, টোটাল স্ট্রিম ফ্লো যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের পুস্তিং এর যে ফর্মুলাটা আছে যদি বসাও তুমি, f = 2.8 স্কয়ার রুট p, এখানে p অবশ্যই 1000 এ ব্যবহার করতে হবে, তাহলে 10,000 বলা আছে, মানে 10 2.8 স্কয়ার রুট 10 হচ্ছে 9। তাহলে প্রত্যেকটা স্ট্রিম যদি তোমার 250 গ্যালন পার মিনিট দেয়, তাহলে 9টা স্ট্রিম থেকে টোটাল পাবো হচ্ছে 2250 গ্যালন পার মিনিট। এটাই আমাদের বের করতে বলছে যে স্ট্রিম ডিমান্ড। তারপর তোমার ফায়ার ডিমান্ড ইন গ্যালন পার মিনিট গেল। তারপর হচ্ছে তোমার ফায়ার ডিমান্ড ন্যাশনাল বোর্ড অফ ফায়ার
লাগবে না আমাদের, সরাসরি আমরা এই এই রেড বর্ডার যে ফর্মুলাটা সেটা দেখি। Q = 460 d স্কয়ার স্কয়ার অফ P। কি হচ্ছে প্রেসার, কি হচ্ছে ডিসচার্জ। আমরা যদি এখানে P জানি, Q জানি, তাহলে কারেসপন্ডিং ডায়ামিটার আমরা বের করতে পারবো। আর ফিউচার পপুলেশনের যে ফর্মুলা আছে সেটা তো আমাদের জানাই আছে, বের করতে পারবো। এটা আবার তো লাগতেছে না। আমরা লিস্ট স্কয়ার মেথডটা দেখি, এটা একটা ইম্পর্টেন্ট। ফলোইং ডাটা ইজ গিভেন ইয়ার এক্স, এক্স এর হলো দেওয়া আছে 1940, 1940, 1950, 1960, 70, 80, 90, 2000। আর পপুলেশন 1000, 70, 85, 100, 115, 132, 140, 160। Find equation of least square probable method. Estimate population in 2010 and 2015. তাহলে 2000 সাল পর্যন্ত আমাদের পপুলেশন জানা আছে, আমাদেরকে 2010 সাল এবং 2015 সাল এই দুই সালে যেটা বের করতে বলছেন। তারপর হচ্ছে প্লট এক্স বাই ইয়ার্স এন্ড পপুলেশন বাই ওয়াই, মানে তোমার বছরকে এক্স ধরবা আর পপুলেশনকে ওয়াই ধরবা। বছরকে এক্স ধরে আর পপুলেশনকে ওয়াই ধরে আমরা যদি ডেভেলপ করি, তাহলে the equation is y is equals to a plus bx plus cx square। তো আমরা তাহলে এই টেবিলটা জেনারেট করতে পারবো। এই টেবিলটার মধ্যে খেয়াল রাখো, এটা হচ্ছে তোমার ইয়ার 1940, 50, 60, 70, 80, তারপর হচ্ছে 90, 2000। আর এটা হচ্ছে তোমার ওয়াই পপুলেশন, প্রশ্ন দেওয়া আছে 70, 85, 100, তারপর হচ্ছে তোমার 115, 125, 140, 160। এখন এই ইয়ারকে আমরা এক্স এর সাপেক্ষে প্রকাশ করব। ধরি আমাদের মোটামুটি 1 2 3 1 2 3 মিডল রেঞ্জে আছে তোমার 1970। তাহলে 1970 কে আমরা 0 ধরে নিলাম, 1970 কে আমরা 0 ধরে দিলাম। নিচের দিকে আমরা যাকে 0 ধরবো, নিচের দিকে হচ্ছে +1 2 3 আর উপরের দিকে হচ্ছে তোমার -1 2 3। ঠিক আছে, নিচের দিকে আমাদের +1 2 3 আর উপরের দিকে হচ্ছে -1 2 3। তাহলে আমরা যদি এটাকে একটু ডিফাইন করি, তাহলে এক্স এর ভ্যালু গুলো পাইলাম আর ওয়াই এর ভ্যালু গুলো প্রবলেম দেওয়া আছে। তারপর কারেসপন্ডিং তোমার x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, xy এবং x স্কয়ার y এগুলো বের করতে পারবো। এগুলো বের করা শুধু ক্যালকুলেটরের কাজ, আর কোনো ই নাই, এটা মাথা খাটানোর কোনো কাজ নাই। মাথা খাটাইতে হবে শুধুমাত্র এই x টাকে। তুমি কাকে 0 ধরবা, 0 ধরে নিচের দিকে +1 2 3 দিবা আর উপরের দিকে -1 2 3 দিবা। আর y এর ভ্যালু তো আমাদের জানাই আছে। ঠিক আছে, তাহলে কারেসপন্ডিং আমরা যে জিনিসটা পাবো, আমরা এখানে সামেশন অফ x সমান সমান পাবো, সামেশন অফ y সমান সমান পাবো, সামেশন অফ x স্কয়ার পাবো, সামেশন অফ x কিউব পাবো, সামেশন অফ x টু দি পাওয়ার 4 পাবো, সামেশন অফ x y পাবো এবং সামেশন অফ x স্কয়ার y পাবো। এবং আমাদের যে যে ফর্মুলা আছে সামেশন অফ x, সামেশন অফ x y, সামেশন অফ x স্কয়ার y, আমরা যদি সবগুলা ভ্যালু বসাই দিই তাহলে abc এর মান পেয়ে যাব। আর abc এর মান যদি পেয়ে যাই তাহলে y এর ইকুয়েশন পেয়ে যাব। আমাদের যে y এর যে ইকুয়েশনটা আছে, এই যে y এর ইকুয়েশন হচ্ছে a + bx + cx স্কয়ার। এখানে x এর পরিবর্তে আমরা যদি 2010 বসাই, 2010 এর ভ্যালু বসাই তাহলে পেয়ে যাব, আর 2015 এর ভ্যালু বসাই তাহলে y পেয়ে যাব। তাহলে কারেসপন্ডিং আমরা যদি 2010 মানে 1 সমান যদি 4 ধরে নিই, তাহলে আমরা কারেসপন্ডিং আমাদের ই পেয়ে যাব, পপুলেশন পেয়ে যাব। আর 2015 তাহলে কারেসপন্ডিং 2020 যদি হয় আমার 5, তাহলে 2015 x এর মান হবে 4.5। যদি আমরা 4.5 বসাই তাহলে আমাদের পপুলেশন y পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, স্যার এখানে 2010 এর জন্য x এর মান 4 কেন ধরলো আর 2015 এর জন্য x এর মান 4.5 কেন ধরলো, এই প্রশ্ন আসতে পারে, তাই না? তাহলে 2010 এর জন্য x এর মান 4 কিভাবে হচ্ছে, আসো এখানে টেবিলটা কোন পর্যন্ত আছে আমাকে একটু হেল্প করো, 2000 পর্যন্ত আছে। তাহলে এরপরে যদি আমি 2010 এর একটা কলাম করতাম, আমি এখন করি নাই, যদি করি আমি তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে, 4 আসবে না? আসবে তো নাকি? আর যদি আমি 2020 এর একটা কলাম করি, 2020 এর এখানে একটা কলাম করলাম, তাহলে এটার ভ্যালু আসবে 5।
তাহলে 2010 এর জন্য এক্স এর ভ্যালু 4 আসবে, 2020 এর জন্য এক্স এর ভ্যালু 5 আসবে। তাহলে এর মাঝখানে আছে 2015, এর জন্য এক্স এর ভ্যালু 4.5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এইভাবে 2010 এর জনসংখ্যা, রাফলি জনসংখ্যা কত, যেমন 172,000, আর 2015 তে জনসংখ্যা কত, 179,000। আমরা একটু খেয়াল করি, আমাদের 2000 সালে জনসংখ্যা হচ্ছে তোমার 160,000। হ্যাঁ, 160,000। আর 2010-এ আইসা সেটা হতে পারে 172,000, 172.5 হাজার। আর 2015-তে এসে হতে পারে 179.6 হাজার। এভাবে লিস্ট স্কয়ার মেথডের সাহায্যে আমাদের যদি বিগত সালের ডেটা থাকে, আমরা ওই বিগত সালের ডেটাগুলো দিয়ে আমরা ফিউচার ডেটা বের করতে পারি। ওকে, আমাদের ওই চ্যাপ্টার শেষ, ফায়ার চ্যাপ্টার শেষ, ফায়ার এন্ড পপুলেশন। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট মেথডস। ওয়াটার ট্রিটমেন্ট মেথডস আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের কয়টা পর্যায় ছিল, কয়টা পর্ব ছিল, কয়টা ধাপ ছিল, বলি দিন কেউ একজন বলি। 4টা স্যার। জি স্যার। কি কি? সোর্স, তারপর হচ্ছে সাপ্লাই, ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন স্যার। প্রথম হচ্ছে সোর্স খুঁজে বের করা, সোর্স জি অফ স্যার। সাপ্লাই খুঁজে বের করা, তারপরে ট্রিটমেন্ট, তারপর হচ্ছে কালেকশন, ডিস্ট্রিবিউশন স্যার। কালেকশন, কালেকশন, জি স্যার। কালেকশন খুঁজে বের করা, কালেকশন করা, তারপর হচ্ছে তোমার সোর্সেস অফ সাপ্লাই, কালেকশন, ট্রিটমেন্ট করা, ওইটাকে তারপর হচ্ছে ওইটা ডিস্ট্রিবিউশন করা স্যার। ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সুদর্শন ছাড়া অন্য কেউ কি এগুলো বলতে পারে না? জি স্যার, পারি স্যার। বলো, যে অন্য কেউ বলো যে ইয়ের ওয়াটার সাপ্লাই চারটা বলো, শরীফুল বলো, ওয়াটার সাপ্লাই সিস্টেমের চারটা ধাপ। হ্যালো হ্যাঁ, শরীফুল বলো। স্যার, আমরা সোর্স, কালেকশন, ট্রিটমেন্ট এন্ড সাপ্লাই। হুম, অন্য আরেকজনের কাছে শুনতে চাচ্ছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। স্যার সোর্স, তারপরে কালেকশন, তারপর ট্রিটমেন্ট, দেন ডিস্ট্রিবিউশন। সোর্স খুঁজে বের করা, কালেকশন করা, ট্রিটমেন্ট করা, ডিস্ট্রিবিউশন করা। এখন আমরা আজকে 3 নাম্বার স্টেপে আছি। আমরা সোর্স খুঁজে বের করছি, তারপরে কিভাবে কালেকশন করব, কি না করব এটা দেখছি। আর এখন আজকে যে স্টেপটা আছে সেই স্টেপটা হচ্ছে আমরা ট্রিটমেন্টে আছি। ঠিক আছে, ট্রিটমেন্ট। The water treatment method, the most common water treatment methods are plain sedimentation, sedimentation with coagulation, filtration and disinfection. এই চারটা মেথড একটু পড়ো তোমরা নিজেরা।
plain sedimentation method, sedimentation with coagulation method, filtration method, and disinfection method. Some of the treatment unit operation for removal of specific impurities are aeration method, water softening method, arsenic removal method, iron removal method, activated carbon application method, fluoridation and defluoridation method, demineralization method, তারপর হচ্ছে desalinization method ইত্যাদি। আমরা প্রথমে মেথড গুলো একে একে আসি। What do you mean by plain sedimentation method? What are the objectives of plain sedimentation method? So plain sedimentation method টা কি? This is a process causing the organic or inorganic particle heavier than water to settle by retaining water into a tank or basin. These particles are held in suspension in natural water mainly by turbulence or current, and when the current is retarded, the suspended particles settle at the bottom of the basin. আমরা এই যে প্লেন সেডিমেন্টেশন মেথডটা যে পড়লাম, পরে কি বুঝলাম? এটা হচ্ছে তোমার অর্গানিক বা ইনঅর্গানিক যে ম্যাটেরিয়ালই হোক না কেন, অর্গানিক অথবা ইনঅর্গানিক যে ম্যাটেরিয়ালই হোক না কেন, আমরা কি করব? আমাদের হচ্ছে যে এখানে যে অর্গানিক বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে যেগুলো ওয়াটারের থেকে ভারী, সেগুলোকে আমরা কি করতে দেই? ট্যাঙ্ক অথবা বেসিনে তোমার সেটেল করার সুযোগ দেই। ট্যাঙ্ক অথবা বেসিনে কি করে সেটেল করার সুযোগ দেই? তোমার সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোনো পার্টিকেল যদি থাকে, সেই পার্টিকেল গুলো তোমার সাসপেন্ডেড অবস্থায় থাকে। সাসপেন্ডেড মানে তোমার ভাসমান অবস্থায় থাকে। যখন এই পানিটা যখন স্থির হওয়া শুরু দেওয়া হয়, তখন যখন পানির কারেন্ট বন্ধ হয়ে যায়, মানে পানির ফ্লো যখন বন্ধ হয়ে যায় বা কোনো ভেলোসিটি থাকে না, তখন আস্তে আস্তে এই পার্টিকেল গুলো একদম নিচের দিকে তোমার সেটেল করা শুরু করে। তো এটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। তো অবজেক্টিভস অফ ইনস্টলিং সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখন তাহলে আমাদের এই সেডিমেন্টেশন প্রসেসের সাহায্যে আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট করতে চাই, তাহলে অবশ্যই একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক লাগবে। সেডিমেন্টেশন ট্যাঙ্কের ব্যাপারটা কি? The process of sedimentation reduces the strength of sewage to the extent of 30 to 35%. এই সেডিমেন্টেশন প্রসেসটা তোমার রিডিউস করে যে স্ট্রেন্থ যেটা আছে, সুয়েজ ম্যাটেরিয়াল যেগুলো আছে, সুয়েজ ম্যাটেরিয়াল স্ট্রেন্থকে 30 to 35% পর্যন্ত রিডিউস করে। তারপর হচ্ছে তোমার কোয়ালিটি অফ settleable solids in the sewage is reduced to the extent to about 80 to 90%. যে সমস্ত সুয়েজ ম্যাটেরিয়াল তোমার সেটেল হওয়ার মতো যোগ্য, তারা মোটামুটি বা সেটেল করার মতো না, তো এটা 80 থেকে 90% পর্যন্ত তোমারই হতে পারে, সেটেল হতে পারে। There is reduction to BOD, biochemical oxygen demand, to the extent of about 30 to 35%. BOD এর পরিমাণটা আমরা 30 থেকে 35% পর্যন্ত রিডিউস করতে পারি। The sewage after being treated in the sedimentation tank become fit for further treatment process. এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমরা সুয়েজকে ট্রিটমেন্ট করার পরে আমরা এটাকে অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা প্রসেস করতে পারি। তো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সেটলিং ভেলোসিটি অফ পার্টিকেল। তো তোমার এই যে পার্টিকেল যেগুলো আছে, সাসপেন্ডেড পার্টিকেল, পানিতে ভাসমান পদার্থ যেগুলো আছে, যেগুলোর জন্য পানি দূষিত হয়, সেগুলোকে সেটেল করার জন্য কি কি ফ্যাক্টরস আছে? যেমন হরাইজন্টাল ফ্লো ভেলোসিটি অফ ওয়াটার, তারপর হচ্ছে শেপ এন্ড সাইজ অফ দ্য পার্টিকেল, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য পার্টিকেল, viscosity of water, density of water, temperature of water. Different types of settling with water. Water এর সাথে বিভিন্ন ধরনের সেটলার ইউজ করা। থ্রি টাইপস অফ সেটলার, সেটা হচ্ছে তোমার ডিসক্রিট সেটলার, হিন্ডার সেটলার এন্ড ফ্লকুলেন্ট সেটলার। তো ডিসক্রিট সেটলারটা কি? Discrete particles are those which do not change their size, shape and mass during settling and which do not influence each other by being too close.
এটা দ্বারা কি বুঝতেছি আমরা, কেউ একজন বলি দেখি। তোমার ডিসক্রিট পার্টিকেল গুলো হচ্ছে যেগুলো তোমার আহ, সময়ের সাপেক্ষে বা পরিস্থিতির সাপেক্ষে তাদের সাইজ, তাদের শেপ এবং তাদের মাস এগুলো পরিবর্তন করে না, ঠিক আছে, এবং সেগুলো ইনফ্লুয়েন্স করে না। যদি একসাথে থাকে, পাশাপাশি থাকে, তারপরেও তারা কি করে না, ইনফ্লুয়েন্স করে না একে অপরকে। পার্টিকেল সেটলিং আন্ডার দিস কন্ডিশন ইজ কল্ড ডিসক্রিট সেটলার। তারপর আসে তোমার হিন্ডার সেটলিং। ইন কেস অফ ক্লোজলি packed particles, the water displaced by the operation may cause additional friction and the settling velocity is reduced. This is termed as hinder settling. Hinder settling becomes noticeable when the concentration of suspended solid is greater than 200 milligram per liter. Flocculent settling. Flocculent particle গুলো যেগুলো আছে সেগুলো যদি তোমার সেটেল হয় তাহলে তার নাম হচ্ছে flocculent settling. Sometimes settling particles may adhere to each other and grow in size and thus deviate from the settling characteristics represented by Stokes law. This may occur in settling of algae or freshly formed flocks by the process of flocculation with coagulant. These particles tend to stick together and forces new bigger, অর্থাৎ একটা সাসপেন্ডেড সলিড আর একটা সাসপেন্ডেড সলিডের গায়ে যখন লেগে লেগে বড় একটা গুচ্ছ 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 জমা হয়, তখন তাদেরকে সেটেল করা কঠিন হয়ে যায়, ঠিক আছে, and which settle a factor rate. This type of settling is called flocculent settling. এটা লাগবে না, লাগবে না, হ্যাঁ এটা আসি। টাইপ অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আমরা যেহেতু প্লেন সেডিমেন্টেশন মেথড করতেছি, এখন দেখি টাইপ অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। টাইপ অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ফিল এন্ড ড্র টাইপ ট্যাঙ্ক, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো টাইপ ট্যাঙ্ক। ফিল এন্ড ড্র টাইপ ট্যাঙ্ক, কন্টিনিউয়াস ফ্লো টাইপ ট্যাঙ্ক, ফিল এন্ড ড্র টাইপ ট্যাঙ্ক। ফিগারটা দেখো একটু, ফিগার দেখে অবশ্য বুঝবো না। Fill and draw type tank, also known as the quiescent type or intermittent time sedimentation tank. তোমার the working of tank is very simple. আচ্ছা আজকে তোমার অ্যাটেন্ডেন্স কতদিন 23 জন ছিল, আজকে মাত্র 16 জন, কাহিনী কি, কেন? সারা দেশে স্যার বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য মনে হয় অনেকে আসতে পারে নাই। এই জন্য গ্রুপে মেসেজ দিল যে বৃষ্টির কারণে সে ঢুকতে পারতেছে না। নেট প্রবলেম করতেছে অনেকেরই। আচ্ছা হতে পারে বৃষ্টির জন্য নেট প্রবলেম হতে পারে। The water in filled in the tank and is then allowed to rest for a certain time. During the period of rest, the particle of suspension will settle down at the bottom of the tank. The clear water is then drawn off. Clear water বের করে নেওয়া হয় outlet valve দিয়ে, and the tank is cleaned of silt and fill again. Tank clean করে আবার পরবর্তীতে আবার fill করা হচ্ছে। The usual period of rest to cause settlement of particle is about 24 hours or so. Advantage, প্লেন সেডিমেন্টেশন মেথডের অ্যাডভান্টেজ হচ্ছে তোমার disadvantage হচ্ছে following the disadvantage of the fill and draw type sedimentation tank, labor and supervision required, loss of head, unit of tank, the wastage of time, continuous flow type tank, etc. আমরা continuous flow type tankটা দেখি। continuous flow type tank হচ্ছে
কন্টিনিউয়াস ফ্লো টাইপ ট্যাঙ্ক হচ্ছে if the velocity of flow is reduced a large amount of suspended impurities if the velocity of flow is reduced, a large amount of suspended impurities from water can be easily removed. This is the particle. This is the principle on which continuous flow type sedimentation tank is working. এর কিছু অ্যাডভান্টেজ আছে যেমন less labor and supervision required, little loss of head, তারপরে tank in series, time of operation is less than the flow type tank. আর কিছু disadvantage আছে, একটা একটা disadvantage continuous flow type sedimentation tank এর, সেটা হচ্ছে তোমার when the tank is to be cleaned the water in the tank is to be taken out. যদি আমাদের ট্যাঙ্ক ক্লিন করতে হয় তাহলে সমস্ত ওয়াটার বের করে ফেলতে হবে, বের করে তারপর ক্লিন করতে হবে। এটা ফ্লো টাইপ ট্যাঙ্কে কি ছিল, উপরে ওয়াটার ছিল আর নিচ থেকে আমরা স্যান্ড বা তোমার ময়লা যেগুলো আছে সেগুলো বের করে ফেলতে পারতাম। So the velocity of descent of a particle is independent of the depth of the tank. আমরা যদি বলি L হচ্ছে তোমার লেন্থ অফ ট্যাঙ্ক, D হচ্ছে তোমার উইডথ অফ দ্য ট্যাঙ্ক, তারপরে D হচ্ছে ডেপথ অফ দ্য ট্যাঙ্ক, তোমার সাইড ওয়াটার ডেপথ SWD আমরা বলতেছি, C হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, T হচ্ছে ডিটেনশন পিরিয়ড, Q হচ্ছে ডিসচার্জ অর রেট অফ ফ্লো, আর V হচ্ছে তোমার ভেলোসিটি অফ ডিসেন্ট পার্টিকেল টু দ্য বটম অফ ট্যাঙ্ক। আমরা যদি আমাদের ডিটেনশন পিরিয়ড যেটা আছে, ডিটেনশন পিরিয়ড বা ডিটেনশন টাইম ইন আওয়ার যদি বের করতে চাই তাহলে ক্যাপাসিটিকে কিউ দ্বারা ভাগ করে দিলেই হবে। ক্যাপাসিটি তোমার ডিপেন্ড করে তোমার ভলিউমের সাপেক্ষে, এল, ভি এবং ডি, লেন্থ, উইডথ এবং ডেপথ। আর কিউ তো জানি আমরা, কি হচ্ছে তোমার ডিসচার্জ। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি টি ইজ ইকুয়ালস টু ডিসটেন্স অফ ডিসেন্ট পার্টিকেল ডিভাইড বাই ভেলোসিটি অফ ডিসেন্ট, তো ডি বাই ভি। আমরা যদি এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি করি সাজাই তাহলে আমরা পাবো এস ও আর, সারফেস ওভারফ্লো রেট, সারফেস ওভারফ্লো রেট ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এল ইনটু ভি। ঠিক আছে, তো এখানে সারফেস ওভারফ্লো রেট অর্থাৎ ভেলোসিটি রেট দেখা যাচ্ছে এই ডিপেন্ড করে হচ্ছে তোমার কিউ এর উপরে, দৈর্ঘ্যের উপরে এবং প্রস্থের উপরে। Equation final equation shows that the velocity of descent of a particle is independent to the depth of water. তার মানে সারফেস ওভারফ্লো রেট অথবা ভেলোসিটি ডেপথের উপর ডিপেন্ড করে না, ট্যাঙ্কের ডেপথ কম হলো না বেশি হলো তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার ডিসচার্জের উপরে, দৈর্ঘ্যের উপরে এবং প্রস্থের উপরে। এটাই প্রশ্নটা ছিল যে সারফেস ওভারফ্লো রেট কার উপর ডিপেন্ড করে। সারফেস ওভারফ্লো রেট ডিপেন্ড করে তোমার কিউ বাই বিডি, কিউ বাই এলবি, মানে ডেপথের উপর ডিপেন্ড করে না। তারপরের মেথড হলো তোমার ফিল্ট্রেশন মেথড। ফিল্ট্রেশন মেথড তোমরা জানো, আমরা সবাই ফিল্ট্রেশন মেথড মোটামুটি ইউজ করে অভ্যস্ত। ফিল্ট্রেশন ইজ a process of water purification in which water is allowed to pass through a bed of filtering media. একটা ফিল্টারিং ম্যাটেরিয়াল বেডের উপর দিয়ে আমরা পাস করাই, ইউজুয়ালি স্যান্ড এন্ড গ্রাভেল। তোমরা দেখো অনেক সময় আগের দিনে তোমার একটা কলসিতে পানি থাকতো, একটা কলসিতে পানি দিত, তারপরে তোমার ই দিয়ে তার নিচ দিয়ে তোমার স্যান্ড থাকতো আরেকটা কলসিতে, তারপর নিচে আরেকটা কলসি থাকতো। ঠিক আছে, তো উপরের পানিটা হচ্ছে তোমার ই অস্বচ্ছ, তোমার এখনো আমরা যে ফিল্টার গুলো যেগুলো ইউজ করি, ফিল্টারে কিন্তু এই একই মেকানিজম ইউজ করা হয়। উপরে তোমার ই পানি, দূষিত পানি, তারপর হচ্ছে তোমার তোমার স্যান্ড বা গ্রাভেল, এই ধরনের কোনো ম্যাটেরিয়াল যার মধ্যে দিয়ে ওয়াটার পাস হবে, ওয়াটার পাস হয়ে আমাদের ই হবে তোমার বিশুদ্ধ পানি পাবো আর কি। ফিল্টারের মধ্যে দিয়ে আমাদের ম্যাটেরিয়াল গুলো যাওয়ার পরে শুধু পানিটা যাবে, আর এর মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো আছে, ময়লা বা আদার্স যে আনওয়ান্টেড ম্যাটেরিয়াল আছে সেগুলো কি হবে, তাহলে আটকে যাবে।
The filter media are very efficient in releasing finer and colloidal particles, including bacteria and virus. Type of filter আমাদের বেশ কিছু ফিল্টার আছে, যেমন মেকানিক্যাল স্টেনিং, তারপর সেডিমেন্টেশন, তারপর তোমার মাইক্রোবিয়াল অ্যাকশন এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্টার। এগুলো বিস্তারিত পড়ার দরকার নাই, জাস্ট নামগুলো জানলেই হবে। তারপরে আসো আমাদের ফিল্টারকে আমরা যদি ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে এসএসএফ স্লো স্যান্ড ফিল্টার, আর একটা হচ্ছে তোমার আরএসএফ র্যাপিড স্যান্ড ফিল্টার। তো নাম শুনে বোঝা যাচ্ছে একটা হচ্ছে স্লো আর একটা হচ্ছে র্যাপিড। স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে যেটা আছে, in slow sand filter water is allowed to pass through a bed of fine and which retain most of the impurities present in water. It is suitable for the development of a surface water-based water supply system in developing countries. তাহলে আমাদের আমরা একটা বেড তৈরি করব, স্যান্ডের গ্রাভেলের একটা বেড তৈরি করব। এই বেডের উপরে কি করব আমরা, আমাদের যে আনট্রিটেড ওয়াটার আছে, আনট্রিটেড ওয়াটারটা দিব। এই বেড চুয়ে চুয়ে আমাদের পানিটা কি করবে, নিচে পড়বে, এবং যত ধরনের ইম্পিউরিটিস আছে বা যত ধরনের কলোইডাল সাবস্টেন্স আছে সেগুলো সবগুলো এই স্যান্ড বা গ্রাভেল লেভেলে আটকা পড়বে, এবং নিচে লেভেলে আমরা পানিটা পাবো। সেটাই হচ্ছে আমাদের স্লো স্যান্ড ফিল্টারের ট্রিটেড ওয়াটার। আর আরএসএফ এ যদি আসি আমরা, আরএসএফ এর ক্ষেত্রে যেটা আছে তোমার র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে দা ফিল্ট্রেশন রেট ইজ হায়ার কম্পেয়ার টু দা স্লো স্যান্ড ফিল্টার। না, যেহেতু আমরা র্যাপিড বলতেছি মানে তাহলে অবশ্যই আমাদের ভেলোসিটি হাই হবে। কেন হাই হচ্ছে? বিকজ অফ দা লার্জার এন্ড রিলেটিভলি ইউনিফর্ম সাইজ পার্টিকেল অ্যাজ ফিল্টার। বড় এবং ইউনিফর্ম সাইজ পার্টিকেল যখন আমরা ইউজ করতেছি, তখন ফিল্টার মিডিয়ার হিসেবে যখন এই জিনিসটা ইউজ করা হচ্ছে, তখন আলটিমেটলি আমাদের কি হচ্ছে, রেটটা বেড়ে যাচ্ছে। তো the filter bed usually include a coarse sand layer about 1 meter thick laid on the top with a layer of graded gravel about 0.5 meter thick. The gravel is underlaid by an under draining system. তো এসএসএফ এর কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এটা রেট হাই। The production capacity of filtration unit is high to meet the demand for rapid water treatment. Cleaning of the filter is easier and can be carried out quickly and as frequently as required. The filtration rate is higher. That তো প্রথমেই বলা আছে। আর পরবর্তী যেটা বলবো আমি সেটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা একটু দেখো। যেমন স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে ভ্যারিজ ফ্রম 3 to 65 mm in size and 300 to 750 mm in depth. Rapid sand filter ক্ষেত্রে varies from 3 to 40 mm in size and 60 to 900 mm in depth. Coagulation এটা প্রয়োজন হয় না, আর rapid sand filter প্রয়োজন হয়। তারপর তোমার compactness requires large area for its installation. তো স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে তোমার এরিয়াটা লার্জ হতে হয়, আর rapid sand ফিল্টারের ক্ষেত্রে এরিয়াটা স্মল হতে হয়। Construction simple and construction is complicated. Cost of operation low, cost of operation high. তারপরে তোমার depreciation of plant low, depreciation of plant high. Efficiency very efficient in the removal of bacteria, but less efficient in the removal of color and turbidity. অর্থাৎ স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা আটকায় দেয়, কিন্তু কালার এবং টার্বিডিটি যদি ওর সাথে কোনো আর্টিফিশিয়াল কালার বা ন্যাচারাল কালার মিক্সিং থেকে ওয়াটারের সাথে কালার আসলে সে রিমুভ করতে পারে না। আর এই লেস সাফিসিয়েন্ট ইন রিমুভাল অফ ব্যাকটেরিয়া। আর র্যাপিড স্যান্ড ফিল্টার যেহেতু দ্রুত যায়, ব্যাকটেরিয়া পাস করতে পারে না, বাট অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো সে কভার করে। তো এই হচ্ছে আমাদের স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারের মধ্যে তফাৎ। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 1 যেটা বললাম প্লেন সেডিমেন্টেশন মেথড, এটাই থাকলো। আমরা নেক্সট ক্লাসে তোমার ডিসইনফেকশন মেথড নিয়ে ডিসকাস করব।